হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকেনস্টাইন এজ কোর্সে আরও একটি নতুন ক্লাসে। আজকের লেকচারে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামক যে বইটি রয়েছে তার আরও একটি অধ্যায়, 13 অধ্যায় নিয়ে, বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা নিয়ে। তো শুরু করা যাক আজকের মেইন ক্লাস। তো শুরুতে আমরা রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক দেখতে পাচ্ছি। তো এরপর আর কি বলতে গেলে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকসমূহ তোমরা পরে পজ করে দেখে নিও। চলে আসি আমাদের মেইন লেকচারে, অর্থাৎ আমাদের টেক্সট বুকে। তো একটা সরকার পরিচালনা করার জন্য, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন হয়। তো এই অর্থের যোগানটা সরকার বিভিন্নভাবে নিয়ে থাকে, জনগণের কাছ থেকে নিয়ে থাকে। তো এই অধ্যায়ে মূলত আমরা সেই অর্থের যোগানটা কীভাবে আসে সেটা আমরা জানবো, সরকার কীভাবে আয় করে এবং সরকার কীভাবে ব্যয় করে সেই হিসাবটা জানবো, এবং আয় ব্যয়ের যে অর্থটা আসে সেটা গচ্ছিত রাখা হয় যে ব্যাংকে, তো সেই ব্যাংকগুলোর কার্যক্রম সম্পর্কে আমরা জানবো। তো বাংলাদেশের মানুষের জনমালের নিরাপত্তা বিধান, দেশ রক্ষা, প্রশাসন পরিচালনা, অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে বাংলাদেশ সরকারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার এই ভূমিকা পালনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এবং এই ব্যয়টা মেটাতে সরকার কখনো কখনো করের হার বৃদ্ধি করে এবং নতুন ক্ষেত্রে কর আরোপ করে এবং কর বহির্ভূত আয়েরও ব্যবস্থা করে। তো এই করটা কি? কর বলতে গেলে আমাদের একটা কোনো যদি রাষ্ট্র থাকে, রাষ্ট্রের যে নাগরিকরা থাকে, নাগরিকরা কী করে, প্রত্যেকেই জীবন নির্বাহের জন্য কী বলে কোনো না কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে। তো সেই অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে তারা যে লাভটা করে বা যে আয়টা করে, সেই আয়ের উপর সরকার একটা নির্ধারিত অংশ দেশের উন্নয়নের জন্য আর কি বরাদ্দ করে রাখে। ঠিক আছে, বরাদ্দ করে রাখে বলতে তাদের কাছে জনগণের কাছ থেকে গ্রহণ করে। তার প্রত্যেকের একটা আয়ের নির্দিষ্ট সীমা থাকে, সেই সীমাটার উপরে গেলে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে, এক শতাংশ হারে বলতে গেলে সরকার সেখান থেকে অর্থ আর কি গ্রহণ করে থাকে, যাতে দেশের উন্নয়নের কাজে ব্যয় করতে পারে। তো এটা আর কি বলতে গেলে কর। তো বাংলাদেশ সরকারের ব্যতিক্রম না। তো বাংলাদেশ সরকার আর কি বলতে গেলে আয়ের অন্যতম প্রধান হচ্ছে হলো করটা। তো দেশের ব্যয়ের চাহিদা মেটাতে তো সরকার কখনো কখনো করের হার বৃদ্ধি করে এবং নতুন ক্ষেত্রে কর আরোপ করে, আবার কর বহির্ভূত আয়েরও ব্যবস্থা করে দেয় অনেক সময়। তো বাংলাদেশ সরকার স্বাধীনতা পরবর্তী সময় গড়ে তুলেছে প্রশাসন, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংক সহ বহু ক্ষেত্রভিত্তিক ব্যবস্থাপনা। অর্থ ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা। সরকারের সময়ের পরিবর্তনের সাথে দুটি ব্যবস্থার কার্যাবলী পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জনসাধারণ তাদের আয় বা উদ্ধৃত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে এবং সময়ের পরিবর্তনে বাংলাদেশ সরকার এ লক্ষ্যে গড়ে তুলেছে কেন্দ্রীয়, বাণিজ্যিক সহ আরও বেশ কিছু ধরনের আর্থিক প্রতিষ্ঠান, যেগুলো সম্পর্কে আমরা এই অধ্যায়ে আরও ডিটেলসে জানতে পারবো। তো শুরু করা যাক পরের লেকচার, পরের স্লাইড আর কি, লেকচার না। তো এবার আমরা জানবো বাংলাদেশ সরকারের উৎস সম্পর্কে, মানে আয়ের যে ধরনের আয় করে যেসব উৎস থেকে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো বাংলাদেশ সরকার আর কি বলতে গেলে যে আয়ের উৎস প্রধানত দুই প্রকার, একটা হলো কি কর রাজস্ব এবং একটি কর বহির্ভূত রাজস্ব। রাজস্ব বলতে গেলে বেসিক্যালি কি, সরকার যেটা আয় করে সেটাকে রাজস্ব বলা হয়। ঠিক আছে, তো আয়ের রাজস্ব হলো দুই রকম, বা আয়কে দুই ভাগে ভাগ করা যায় আয়ের উৎসকে, একটা কর রাজস্ব, একটা কর বহির্ভূত রাজস্ব। এখন আমরা প্রথমে কর রাজস্ব সম্পর্কে জানবো, যে কর রাজস্বগুলো আর কি কই কই থেকে আর কি সরকার নেয়। তো বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। আমরা একটু আগে জানে আসলাম যে কর ব্যাপারটা কি, যে জনগণের বা নাগরিকের আয়ের একটা নির্ধারিত অংশ সরকার কি বলে রাজস্ব হিসেবে গ্রহণ করে, সেটাই আর কি বলতে গেলে কর। তো শুধু সেটা জনগণের ক্ষেত্রে না, এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, শিল্প কারখানা রয়েছে। তো এক একজনের উপর এক এক রকমভাবে আর কি সেই করটা ধার্য করা হয় আয়ের উপর ভিত্তি করে। তো প্রথম যেই উৎস থেকে আর কি সরকার রাজস্ব আয় করে সেটা হলো কি বাণিজ্য শুল্ক। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হলো বাণিজ্য শুল্ক। দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা তাকে বাণিজ্য শুল্ক বলা হয়। এখন ব্যাপারটা কি এখানে, যে আমদানি এবং রপ্তানি ব্যাপারটা কি? আমদানি ব্যাপারটা হইলো যে কোনো একটা পণ্যের অভাব দেশের মধ্যে আছে, এখন সেই পণ্যের অভাব দূর করার জন্য বিদেশ থেকে বা বাইরের দেশ থেকে সেই পণ্যটা যদি দেশে আনা হয় সেটাকে আর কি আমদানি বলা হয়। আর দেশে হয়তো কোনো একটা পণ্য কী বলা, যে উৎপাদিত হয়েছে আমাদের প্রয়োজনের তুলনায় বেশি, সেই অতিরিক্ত পণ্যটা আর কি বলতে গেলে অন্য দেশের চাহিদা পূরণের জন্য যদি অন্য দেশে পাঠানো হয়, সেটাকে আর কি বলা হয় রপ্তানি। তো এই ক্ষেত্রে আর কি একটা অর্থনৈতিক বিনিময় চলে। ঠিক আছে, যেটা এটা আর কি ব্যবসা, যেহেতু এক ধরনের বাণিজ্যের অন্তর্গত। তো এই আমদানি এবং রপ্তানি দ্রব্যের উপর থেকে যেই কর ধার্য করা হয় সেটাকে আর কি বলতে গেলে বাণিজ্য শুল্ক বলা হয়। এবং এটাই কিন্তু বলতে গেলে বাংলাদেশ সরকারের প্রধান উৎস। আমাদের যে বিভিন্ন ধরনের পোর্টগুলো আছে বা বন্দরগুলো আছে, যেমন আমাদের স্থলবন্দর আছে, ঠিক আছে, ভারতের সাথে বিভিন্ন স্থলবন্দর আছে। এছাড়া আমাদের কিন্তু যে নদী বন্দর আছে, নদী বন্দরগুলো তো বেসিক্যালি না, আমাদের যে বলতে গেলে সমুদ্র বন্দরগুলো আছে, যেমন চট্টগ্রাম, মংলা, পায়রা আরও তৈরি হচ্ছে। তো এই
যেই বন্দরগুলো আছে এই বন্দরগুলোতে কিন্তু বেসিক্যালি যে জাহাজে করে কিন্তু বাইরের দেশ থেকে বিভিন্ন পণ্য আসে বা আমাদের দেশ থেকে বিভিন্ন পণ্য বাইরের দেশে যায়। তো এই পণ্যগুলোর উপর বা এই দ্রব্যগুলোর উপর যে কর ধার্য করা হয় তাকে বাণিজ্য শুল্ক বলা হয়। 2 নম্বরে আমরা চলে আসলাম আবগারি শুল্কতে। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্য ভোগ হ্রাসের উদ্দেশ্যে সরকার আবগারি শুল্ক আর কি ধার্য করে। ঠিক আছে, প্রধানত যেমন বলতে গেলে চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি শুল্ক ধার্য করা হয়। তো এটা আর কি আরেকটা মেইন রিজন কি আবগারি শুল্কের আর কি বলতে গেলে শুধুমাত্র রাজস্ব সংগ্রহ করা না, কারণ এই দ্রব্যগুলোর যেগুলো আমরা নাম জানলাম সেগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু ক্ষতিকর দ্রব্য আছে। যেমন যদি আমরা সিগারেটের দিকে তাকাই বা তামাকের দিকে তাকাই বা মদ, গাঁজা, আফিম এই ধরনের প্রভৃতি যেই মাদক দ্রব্যগুলো আছে সেগুলোর কিন্তু আসলে কিন্তু মানুষের ক্ষতি করে থাকে, মানুষের স্বাস্থ্যহানি করে থাকে এবং অনেক ক্ষেত্রে এগুলো মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো এই ধরনের যেই পণ্যগুলো আছে সেগুলো যাতে মানুষ আর কি বলতে গেলে ব্যবহারটা কমায় দেয়, ঠিক আছে, ক্ষতিকরতা যদি মানে উপলব্ধি করতে পারে এবং একটা শ্রেণীর মানুষের হাতের মুঠো নাগালে যাতে বাইরে চলে যায় সেই জন্য কিন্তু প্রতি বছরই দেখা যায় যে আবগারি শুল্কের পরিমাণটা বাড়তে থাকে এবং আবগারি শুল্ক আর কি বলতে গেলে অন্যান্য শুল্কের থেকে আর কি বেশি পরিমাণে নেওয়া হয়। তো এই আর কি বলতে গেলে আবগারি শুল্ক। পরে আমরা যে আয়কর, বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হল আয়কর। জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করে তাকে আয়কর বলা হয়। অর্থাৎ দেশের নাগরিকরা, দেশের জনগণ নাগরিক হিসেবে যেই করটা দেয়, ঠিক আছে, সেটাকে আর কি বলতে গেলে আয়কর বলে। অর্থাৎ এটা কিন্তু পার্সনের উপর থেকে না হয়, একজন সাধারণ ব্যক্তি পর্যায় থেকে যেই করটা আর কি কার্যকর হয় সেটা আর কি যে আয়কর। সেটা হতে পারে কোনো সরকারি চাকরিজীবী হতে পারে, সেটা কোনো স্বাধীন পেশাজীবী হতে পারে, সেটা কোনো ব্যবসায়ী হতে পারে বা যে কেউ হতে পারে। তো এই প্রত্যেকেরই একটা আয় নির্ধারিত সীমা থাকে, এই সীমার উপর যদি কেউ আয় করে, ঠিক আছে, সেটাকে আর কি বলতে গেলে তার টোটাল যে আয়টা তার উপর থেকে একটা পার্সেন্ট সরকারকে দিয়ে লাগে। তো এইটা আর কি বলতে গেলে আয়কর। আয়করটা বলতে গেলে ব্যক্তি পর্যায়ে, আমরা এর আগে যেটা বাণিজ্য শুল্ক পড়লাম, আবগারি শুল্ক পড়লাম, সেটা আর কি ব্যক্তি পর্যায়ে না, সেটা আর কি বলতে গেলে ব্যবসায়িক পর্যায়ে বা কোম্পানি পর্যায়ে বা সেটা একটা বলা যেতে পারে। এবার আমরা জানবো মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থায় ভ্যাট নামে পরিচিত। ভ্যাটটা কি, যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য, স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতগুলো সেবা খাতের উপর ভ্যাট আরোপ করা আছে। ভ্যাট ব্যাপারটা কি, যে কোনো একটা পণ্য আমরা কিনতেছি, সেই পণ্যের কেনার জন্য যে আমরা অর্থটা ব্যয় করছি সেই অর্থর একটা পরিমাণ কিন্তু আমাদের সরকারের তহবিলে জমা হয় বা সরকার সেখান থেকে আর কি বলতে গেলে একটা কর নিয়ে থাকে, সেটাকে আর কি বলতে গেলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর বলতে পারে। এটা আর কি আমাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস হতে পারে, সব পণ্যে আবার ভ্যাট অ্যাড করা নেই, বাট কিছু কিছু পণ্যে কিন্তু ভ্যাট অ্যাড করা আছে। তো সেই পণ্য তালিকা এখানে দেওয়া নেই, বাট আমাদের জাস্ট এটা মনে রাখলে হবে যে মূল্য সংযোজন করটা কি। অর্থাৎ কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সেটা দেশীয় স্থানীয়ভাবে উৎপাদিত হতে পারে বা আমরা বাইরে থেকে আমদানিও করতে পারি বা আমাদের যে কোনো কিছু পরিমাণে আর কি থাকতে পারে। তো সেই সকল পণ্যগুলোর উপর আর কি সরকারের একটা কর বা একটা রাজস্ব আর কি বলতে গেলে সরকার আদায় করে, সেটাই আর কি বলতে গেলে মূল্য সংযোজন কর। এবার আমরা জানবো সম্পূরক শুল্ক সম্পর্কে। অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও যে অতিরিক্ত শুল্ক আরোপ করে তাকে সম্পূরক শুল্ক বলে। এটি বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস। তো আমরা শুরুতে জানলাম কি, যে বাণিজ্য শুল্ক জানলাম, আবগারি শুল্ক জানলাম, আমদানি শুল্ক জানলাম। আমদানি শুল্ক বেসিক্যালি আমরা জানি না, আমরা আবগারি শুল্ক জানছি, বাণিজ্য শুল্ক জানছি, মূল্য সংযোজন কর জানছি, আয়কর জানছি। তো কিছু কিছু দ্রব্য সামগ্রীর উপর আর কি বলতে গেলে আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন কর এবং আবগারি শুল্ক, এই দুইটা আরোপের পরও যদি কোনোভাবে কোনো পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় তাহলে তাকে সম্পূরক শুল্ক বলা হয়। বাংলাদেশ সরকারের এইটা আর কি বলতে গেলে সম্পূরক শুল্ক নামে পরিচিত এবং এর মাধ্যমে কিন্তু সরকার একটা বড় অ্যামাউন্ট আয় করে থাকে। এছাড়া আছে ভূমি রাজস্ব। ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনাই ভূমি রাজস্ব নামে পরিচিত। সরকার 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মকুব করার ফলে এর খাতে সরকারের আয় কিছুটা কম। ব্যাপারটা কেমন, যে কোনো ব্যক্তি মালিকানাধীন যদি জমির পরিমাণ 25 বিঘার বেশি থাকে, ঠিক আছে, কোনো ব্যক্তি মালিকানাধীন জমির যদি পরিমাণ 25 বিঘার যদি বেশি থাকে, সেই জমির উপরও কিন্তু সরকারকে খাজনা দেওয়ার লাগে। এই খাজনাতে আর কি বলতে গেলে আলটিমেটলি ভূমি রাজস্ব নামে পরিচিত। এবার আছে কি নন জুডিশিয়াল স্ট্যাম্প। বিভিন্ন দলিলপত্র ও মামলা মোকদ্দমার জন্য আবেদনপত্র ব্যবহারের জন্য স্ট্যাম্প, পাসপোর্ট, বিনিময় বিল ইত্যাদি আর কি ব্যবহার করা হয়। এটা মূলত যদি আমরা আদালতের দেখতে পাই বা আমাদের পাসপোর্ট অফিসে দেখতে পাই বা আমাদের কোর্ট কাছারি এলাকায় যদি আমরা দেখতে পাই, মানে এই এলাকাগুলোতে কিন্তু যে স্ট্যাম্প বা বিভিন্ন ধরনের এইরকম জিনিসপাতিগুলো বিক্রি করা হয়, তো সেখান থেকেও কিন্তু সরকার অর্থ আয় করে। এছাড়া রেজিস্ট্রেশন, দলিলপত্র রেজিস্ট্রি বা নিবন্ধন করার জন্য রেজিস্ট্রেশন ফি এবং মামলা মোকদ্দমার জন্য কোর্ট ফি প্রদান করতে হয়, ঠিক আছে। কোনো যদি একটা তোমার কারো নামে যদি কেস হয় বা একটা মামলা পরিচালনা করে সেজন্য কিন্তু কোর্টে একটা ফি প্রদান করতে হয়। বা কোনো একটা পণ্য বা একটা যে কোনো কিছু রেজিস্ট্রি করার জন্য, সেটা বাইক হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, কারবাজ ও অন্যান্য যে কোনো উপাদান, তো এই সব জিনিসপাতির জন্য যে রেজিস্ট্রি করার লাগে বা নিবন্ধন করার লাগে, নিবন্ধনের যে ঝামেলাটা বা জন্ম নিবন্ধন হতে পারে, ঠিক আছে, তো এই সকল কাজের জন্য একটা ফি কিন্তু আমাদেরকে দেওয়া লাগে সরকারকে। তো এটা থেকেও সরকার কিন্তু অর্থ আয় করে।
এরপর আছে যানবাহন কর। বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলা, যেটাকে বললাম যে সেটা গাড়ি হতে পারে, কার হতে পারে, মোটরসাইকেল হতে পারে, ঠিক আছে, ট্রাক হতে পারে। তো এই ধরনের বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে, সেগুলো আর কি নিবন্ধনের জন্য কিন্তু সরকারকে কর প্রদান করা লাগে। এছাড়া মাদক শুল্ক, যেমন আমরা আবগারি শুল্কে পড়লাম, বেশ কিছু মাদক দ্রব্য আমরা সেখানে পেয়েছি, যেমন সিগারেট, তামাক বা গাঁজা, আফিম, সেগুলো। এই সকল শুল্কের উপরও কিন্তু ওইটা বাদেও কিন্তু মাদক শুল্ক অ্যাড করা হতে পারে সেগুলোর উপর। এবার বিদ্যুৎ শুল্ক, বিদ্যুতের উপরও আরও কিছু শুল্ক থেকে সরকারের আয় হয়, অর্থাৎ আমরা যে বিদ্যুৎ ব্যয় করি সেখান থেকেও কিন্তু সরকার একটা আয় করে থাকে। এবং 12 নম্বরে আছে কি অন্যান্য কর শুল্ক। এছাড়াও উপরে বর্ণিত কি বলে শুল্ক এবং করগুলো ছাড়াও সরকার আরও বেশ কিছু কর শুল্ক থেকে আয় করে থাকে, যেমন আমোদ প্রমোদ কর, সম্পত্তি কর, পেট্রোল ও গ্যাসের উপর কি বলে যে শুল্কটা থাকে, এবং এছাড়া বিদেশ ভ্রমণের উপর শুল্ক, সেচ কাজ ও যন্ত্রপাতির উপর কর প্রদান ইত্যাদি। তো এই ছিল সরকারের আয়ের উৎস। শুধুমাত্র আয়ের উৎস না, কর রাজস্ব থেকে কীভাবে আয় করে, এখনও কিন্তু আরেকটা খাত বাকি আছে। আমরা যেটা জানলাম সরকারের আয়ের উৎস দুইটা, একটা কর রাজস্ব, একটা কর বহির্ভূত রাজস্ব। তো আমরা এতক্ষণ যেগুলো আয়ের উৎস সম্পর্কে জানলাম সেগুলো আর কি কর রাজস্ব থেকে যেগুলো আয় হয় তার উৎস। এবার আমরা জানবো কর বহির্ভূত রাজস্ব, অর্থাৎ এই খাতগুলো ছাড়া, প্রচলিত এই প্রধান প্রধান খাতগুলো ছাড়া সরকারের যে এই খাতগুলো থেকে আয় করে থাকে। তো বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়া আরও অনেক উৎস থেকে রাজস্ব সংগ্রহ করে থাকে। এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর বহির্ভূত রাজস্ব বলা। যেমন এসবের উৎস আলোচনা করা হলো। লভ্যাংশ ও মুনাফা। সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, পার্ক, চিড়িয়াখানা প্রকৃতি থেকে কিন্তু বছর শেষে লভ্যাংশ মুনাফা পেয়ে থাকে। ব্যাপারটা কেমন যে সরকারের রাষ্ট্রায়ত্ত কিন্তু বেশ কিছু ব্যাংক রয়েছে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক। তো এখান থেকে কিন্তু সরকার একটা ভালো লাভ পায় থাকে, কারণ এখানে আর কি দেশের জনগণ টাকা জমা রাখে, তো সেই তাদের টাকা কি বলে যে সরকার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে, সেখান থেকে একটা মুনাফা পেয়ে থাকে, একটা লভ্যাংশ পেয়ে থাকে। এছাড়াও বলতে গেলে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, যেমন আমাদের পার্ক, চিড়িয়াখানা, এগুলোতে যদি আমরা প্রবেশ করতে যাই সেগুলো কিন্তু আমাদের কিন্তু একটা টিকিট কেটে প্রবেশ করার লাগে। তো সেই টিকিটের কাটার অর্থটা কিন্তু আলটিমেটলি সরকারের কাছে যায়। তো এগুলা থেকে আর কি সরকার একটা ভালো পরিমাণ অর্থ আয় করে থাকে। সুদ, সরকার বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে, এ বাবদ প্রাপ্ত শুল্ক থেকে বেশ কিছু আয় হয়। তো সরকার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঋণ ব্যবস্থা দিয়ে থাকে। সরকারের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে। তো তারপর কিন্তু তাদেরকে যে অর্থটা দেয় সেখান থেকে কিন্তু সরকার কি বলে যে একটা সুদ গ্রহণ করে থাকে, সেখান থেকে কিন্তু সরকারের আয় হয়ে থাকে। এছাড়া অর্থনৈতিক সেবা, সরকার জনসাধারণকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা প্রদান করে থাকে। এগুলোর মধ্যে যেমন রয়েছে পর্যটন, রয়েছে ব্যাংকিং, ভ্রমণ, এগুলোই উল্লেখযোগ্য। আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত রেজিস্ট্রেশন স্কিম, বীমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতিসমূহের অডিট স্কিম, সমবায় সমিতি রেজিস্ট্রেশন ও নবায়ন স্কিম প্রভৃতিও কিন্তু এই কর বহির্ভূত রাজস্ব আয়ের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এগুলো অর্থনৈতিক সেবার মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়াও সাধারণ প্রশাসন আছে। তো বাংলাদেশ সরকার প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ফি আদায় করে থাকে। রেলওয়ে সরকারি আয়ের একটি সম্পত্তি, তাই এই সুস্থ ব্যবস্থা নিশ্চিত সরকার এ থেকে অধিকতর আয় সম্ভব। অর্থাৎ আমরা যে রেলওয়ে ইউজ করি, মানে আমাদের বাংলাদেশে কিন্তু বিশ্বের অন্য দেশে হয়তো যে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো তার মধ্যে রেলওয়েটা অন্যতম। আমরা যদি দেখি সড়ক যেগুলো যানবাহন দেখি, সড়কে কিন্তু রাষ্ট্রায়ত্ত কিন্তু দেখা যায় যে শুধুমাত্র বিআরটিসি বাস চলতে দেখা যায়, বাট আমাদের আর বাকিগুলো কিন্তু দেখা যায় যে অনেক বেসরকারি কোম্পানির। বাট রেলওয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি বা ট্রেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই রেলে কিন্তু শুধুমাত্র সরকারি নিয়ন্ত্রণাধীন যানবাহনে যাতায়াত করে, অর্থাৎ শুধুমাত্র ট্রেন বলতে গেলে এখন আমাদের বাংলাদেশে রাষ্ট্রায়ত্তই রয়েছে, অর্থাৎ এখানে কোনো বেসরকারি কোম্পানি এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি। তো সেই রেলওয়েতে যে আমরা টিকিটটা কাটি, সেই টিকিটটা থেকে কিন্তু সরকার একটা ভালো পরিমাণ অর্থ কিন্তু আয় করে থাকে। এছাড়া ডাক বিভাগ, দেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয়, বিধায় এটিও একটি সরকারি আর অন্যতম উৎস। তারও টেলিফোন ব্যবস্থা সরকার কর্তৃক পরিচালিত হয়, এটিও আর কি বলতে গেলে সরকারি আর অন্যতম উৎস, যেটা কি বিটিসিএল আমাদের বাংলাদেশ সরকারের, অর্থাৎ টেলিফোন যেটা আমরা ইউজ করি সেটাও আর কি সরকারি আয়ের অন্যতম উৎস। বন থেকে সরকার প্রচুর পরিমাণে অর্থ আয় করে থাকে, যেমন আমাদের রাষ্ট্রায়ত্ত যে বনভূমিগুলো আছে সেখানে কিন্তু যে বছর আর কি বলতে গেলে কোনো একটা দুর্যোগ যদি হয়, সে সময় দেখা যায় যে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, অনেকগুলো গাছ ভেঙে যায়। তো সেই সময় আর কি সেই ভাঙা গাছগুলো থেকে অনেক পরিমাণে কাঠ, বাঁশ, জ্বালানি ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও আর কি বলতে গেলে প্রাকৃতিক বিভিন্ন সম্পদ বা প্রাকৃতিকভাবে উৎপাদিত জিনিসপাতি যেমন মধু, মোম, এগুলো আর কি কিন্তু সরকার সেখান থেকে পায়, এবং সেগুলো বিক্রির মাধ্যমেও কিন্তু সরকার একটা ভালো পরিমাণ অর্থ লাভ করে থাকে। এছাড়া আছে টোল ও লেভির মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ আয় করে থাকে। টোল হলো কি এক ধরনের রাজস্ব যা আয়ের ওপর নির্ধারিত সরকার আয়করের মতো নয়। জনসাধারণের সেবা বাবদ বিভিন্নভাবে এই সেবা গ্রহণ করে থাকে, যেমন ব্রিজ, সেতু, কালভার্ট, ঘাট পারাপার, হাট বাজার প্রভৃতি থেকে সরকার অর্থ আয় করে থাকে, যা টোল হিসেবে পরিচিত। যেমন ব্যাপারটা কি যে আমরা যদি দেখি আমাদের যমুনা সেতুর কথা দেখি,
যে উত্তরবঙ্গের মানুষের সাথে ঢাকার মানুষের যাতায়াতের একটা কী বলে যে প্রধান মাধ্যম হলো কি আমাদেরকে যমুনা সেতু ক্রস করতেই হয়। তো এই যমুনা সেতু ক্রস করতে কিন্তু আমাদেরকে কিন্তু একটা অর্থ দেওয়ার লাগে, ঠিক আছে, এটাকে যেটাকে টোল নামে পরিচিত। এরকম সরকারের গুরুত্বপূর্ণ যেগুলো আর কি স্থাপনা রয়েছে বা গুরুত্বপূর্ণ যেগুলো আর কি ব্রিজ, সেতু, কালভার্ট রয়েছে বা সড়ক রয়েছে, সেগুলো ব্যবহার করার জন্য কিন্তু আর কি সরকারকে আমাদের কিছু অর্থ দিতে লাগে, সেটা আর কি টোল নামে পরিচিত। এটা আর কি ডিপেন্ড করে বিভিন্নভাবে, কারণ এক একটা সবার আর কি বলতে গেলে সেখানে টোলের পরিমাণ সেম না। এটা মূলত যানবাহন দিয়ে যদি যাতায়াত করা হয়, পারাপার করা হয়, সেক্ষেত্রে আর কি সেই টোলটা লাগে। সেক্ষেত্রে মোটরসাইকেলের জন্য একটা আলাদা রকম ফি রয়েছে, সেরকম আমাদের প্রাইভেট কারের জন্য আলাদা রকম ফি রয়েছে, আবার যদি আমরা বাসে যাতায়াত করি বাসের জন্য আলাদা রকম ফি রয়েছে, বাট এই টোলটা দিতেই হয়, সবাইকে দিতে হয়। এবার লেভিতে আসি। লেভি হলো বিশেষ বিশেষ সময়ে আরোপিত জনগণের নিকট থেকে আদায়কৃত বিশেষ ধরনের রাজস্ব, যেমন পদ্মা সেতু সংশ্লিষ্ট রাজস্ব, এটা হলো লেভি। অর্থাৎ পদ্মা সেতু ব্যয়টা নির্বাহের জন্য সরকার কিন্তু বিভিন্ন সময় জনগণের নিকট থেকে রাজস্ব আদায় করেছে, সেটা আর কি লেভি নামে পরিচিত। আর এছাড়াও টোলের আরও বিভিন্ন রকম রয়েছে, যে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম হাট বা বাজার থাকে আমাদের এলাকায়, তো সেগুলো কিন্তু বলতে গেলে কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় সম্পত্তি, তো সেগুলো আর কি ইজারা দেওয়া থাকে। এরকম সরকারি বিভিন্ন রাষ্ট্রের আর কি বিভিন্ন সম্পদ ইজারা দেওয়ার মাধ্যমেও কিন্তু আর কি টোল আদায় করে থাকে। তো ভাড়া ইজারা, যেটা আমরা ইজারা জানলাম, তো এই ভাড়া এবং ইজারা সরকারি সম্পত্তি ভাড়া এবং ইজারার মাধ্যমে সরকার আয় করে। এবার আছে কি যে জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ। জরিমানা, দণ্ড, বাজেয়াপ্তকরণের মাধ্যমে সরকার প্রতি বছর আয় করে থাকে। অর্থাৎ বলতে গেলে দেখা যায় কি, যেমন আমাদের বর্তমানে করোনা ভাইরাসের সময়, এই সময় আর কি বলতে গেলে যে দেখা যায় যে বেশ কিছু সময় আমরা কিন্তু সংবাদ শিরোনাম দেখতে পাই যে অমুক জায়গায় ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে, কি বলা যায়, মাস্ক না পরার জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে এক একজনকে এক রকম একটা অর্থদণ্ড দেওয়া হয় বা একটা ফাইন করা হয়। এছাড়া বলা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযান পরিচালিত, যেমন র্যাব হয়তো কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা কারখানায় অভিযান পরিচালনা করলো, করে দেখা গেল যে সেখানে খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে, দেখে তাদেরকে একটা অর্থদণ্ড দেওয়া হলো। বা দেখা যায় যে কোথাও আর কি বলতে গেলে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা জরিমানা বা একটা দণ্ড, একটা বাজেয়াপ্তকরণ কিন্তু সরকার করে থাকে। তো এই অর্থগুলো বা যা অর্থদণ্ড করা হয় বা যে সেখান থেকে যা প্রাপ্ত হয়, সেটা কিন্তু সরকারের সরাসরি সরকারের আর কি বলতে গেলে যে খাত রয়েছে বিভিন্ন, সেই খাতের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই আর কি বলতে গেলে এখান থেকে সরকার একটা ভালো পরিমাণ অর্থ আয় করে থাকে। তো এই ছিল অল ওভার সরকারের আয়ের উৎসসমূহ, অর্থাৎ এই খাতগুলো থেকেই কিন্তু সরকার আয় করে থাকে। এবার আমরা যেমন সরকারের ব্যয়ের খাতগুলো সম্পর্কে, ঠিক আছে। তো সরকারের কিন্তু বলতে গেলে ব্যয়ের খাত কিন্তু অনেক, যেমন আমরা দেখলাম আয়ের জায়গাও যেহেতু অনেক, ব্যয় করার জায়গাও কিন্তু অনেক, কারণ আমরা জানি যে সরকার কিন্তু জনগণের কল্যাণে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করে থাকে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো সেই উদ্যোগগুলো গ্রহণ করতে গেলে বা কাজগুলো পরিচালনা করতে গেলে সরকারকে আর কি বলতে গেলে একটা পরিমাণ ক্যাশ ফ্লো লাগে, এখানে অনেক পরিমাণ অর্থ ব্যয় করতে লাগে। তো দেশের আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। এছাড়া সরকারকে প্রশাসনিক, সামাজিক ও জনকল্যাণমূলক এবং অন্যান্য সেবাধর্মী কর্মকাণ্ডও ব্যয় করতে হয়। তো সরকারি ব্যয় ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করা এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণে রাখা। উৎপাদনশীল খাত বলতে কি, যেখান থেকে আর কি একটা হয়তো আমাদের একটা একটা সাইকেল রান হইতেই থাকবে, যেখান থেকে আর কি বলতে গেলে আমাদের আয় হইতেই থাকবে, সেই খাতে আর কি ব্যয় বৃদ্ধি করা। আর অনুৎপাদনশীল আয় যেখান থেকে খাত, যেখানে আর কি বলতে গেলে আমাদের আয় হওয়ার সম্ভাবনা খুবই কম বা হবে না, সেই ক্ষেত্রে আর কি ব্যয় নিয়ন্ত্রণে রাখা। তো সরকার দেশের বার্ষিক বাজেটে রাজস্ব, উন্নয়নমূলক এই দুই রকমের অর্থ ব্যয় করে থাকে, তো সেটা সম্পর্কে আমরা জানবো। তো বাংলাদেশ সরকারের প্রধান খাতগুলো নিম্নরূপ, যেগুলো তাকে ব্যয় করা হয়। প্রথমত প্রতিরক্ষা খাত। বাংলাদেশের সরকারি ব্যয়ের অন্যতম প্রধান খাত প্রতিরক্ষা খাত। প্রতিরক্ষা খাত বলতে বোঝায় কি আমাদের প্রতিরক্ষা বাহিনী, যেমন বলতে গেলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, এটার কি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের অন্তর্ভুক্ত। তো এই সকল বাহিনীর এছাড়াও বেশ কিছু নামে বেনামে বিভিন্ন রকম বাহিনী রয়েছে, সরকারের কিছু গোপন বাহিনী রয়েছে। তো সে সকল প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, যুদ্ধের জন্য যে আমরা অস্ত্র কিনি এবং স্বাচ্ছন্দ্যের সরঞ্জাম ক্রয় করি, সেজন্য কিন্তু সরকারের ব্যাপক পরিমাণ অর্থ ব্যয় হয়ে থাকে। আসলে প্রতিরক্ষা খাতটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বলতে গেলে কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় কিন্তু প্রতিরক্ষা খাতের বাহিনীরা কাজ করে যায়। তো তাদের আর এছাড়াও বলতে গেলে আমাদেরকে দেশের নিরাপত্তার জন্য বিভিন্ন সময় কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়, সেজন্য অস্ত্র খরিদ করতে হয় বা আরও বিভিন্ন সময় বিভিন্ন সরঞ্জাম ক্রয় করতে হয়, সেজন্য কিন্তু সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এবার এছাড়া বেসামরিক প্রশাসন, যেমন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং এসবের বিভাগসমূহের পরিচালনা, উন্নয়ন, কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদির জন্য কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ আর কি বলতে গেলে অর্থ ব্যয় করা হয়। এছাড়া অর্থাৎ বলতে গেলে যারা সরকারি কর্মকর্তা বা চাকরিজীবী রয়েছেন, তাদের যে বেতন ভাতা, সেটার পিছনে কিন্তু সরকারের একটা বড় পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। শিক্ষা। তো বাংলাদেশ সরকারের অন্যতম ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা, কারণ শিক্ষার মাধ্যমে দেশকে কী বলে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকার সাম্প্রতিককালে এই খাতে প্রচুর ব্যয় করেছে।
যেমন আমরা যদি দেখি যে আমাদের দেশে কিন্তু মাধ্যমিক লেভেল পর্যন্ত কিন্তু পড়াশোনার খরচ সম্পূর্ণ ফ্রি। যেমন আমরা যদি মাধ্যমিক লেভেল পর্যন্ত দেখি যে শুরুতে ছিল প্রাথমিক লেভেল পর্যন্ত ফ্রি, বাট এখন কিন্তু মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়াশোনার খরচ সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ মাধ্যমিক লেভেল পর্যন্ত বা 19 পর্যন্ত কিন্তু দেখা যায় যে তোমরা যেই আজকে যে যারা ক্লাসগুলো করছো তোমাদের কিন্তু তোমরা যদি 6 থেকে যদি দেখো বা শুধু তোমরা 1 থেকে যদি দেখো যে তোমাদের কিন্তু বই খাতার জন্য কিন্তু মানে বইয়ের জন্য, খাতার জন্য না, মানে বইয়ের জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু কোনো প্রকার অর্থ সরকারকে দিতে হয়নি। সরকার কিন্তু বিনামূল্যে তোমাদেরকে বই প্রদান করে থাকে। তো এটা আর কি বলতে গেলে এখানে এই পর্যায়ে সরকার একটা গুরুত্বপূর্ণভাবে ব্যয় করে থাকে। এছাড়াও কিন্তু দেখা যায় যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, তারপর বলতে কলেজ মাদ্রাসার জন্য বিভিন্ন ধরনের অনুদান সরকার দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, যেটা আমরা বললাম, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা বিস্তারের জন্য নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট সরকার ব্যয় করে থাকে। এবার আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণে আসি। হাসপাতাল, মেডিকেল কলেজ স্থাপন, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, যেমন বর্তমানে করোনা ভাইরাস, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু কল্যাণ কর্মসূচি, মাতৃ স্বাস্থ্য কর্মসূচি প্রভৃতি খাতে কিন্তু সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এছাড়াও ঋণ ও সুদ পরিশোধ, দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর হতে এবং বিদেশ হতে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতে হয়। এসব ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সরকারকে কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এছাড়াও কৃষি, মৎস্য, পশুপালন, তারপর পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ, অর্থাৎ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে এবং দেশ শান্তি রক্ষার জন্য যে বাহিনী যে বেসামরিক বাহিনীরা কাজ করে থাকে, তো সেটা আর কি তাদের জন্য কিন্তু সরকারের কিন্তু একটা ভালো পরিমাণ অর্থ পায়। তাদের যেমন আমরা প্রতিরক্ষা খাতে দেখলাম, তাদের জন্য আর কি বলতে গেলে বেতন ভাতা এই ব্যাপারগুলোর জন্য, এছাড়াও বলতে গেলে এদের জন্য অস্ত্রশস্ত্র কেনার জন্য, সেক্ষেত্রেও কিন্তু সরকারের একটা ভালো পরিমাণ অর্থ ব্যয় হয়ে থাকে। আর এরপর বিচার বিভাগ ও কারা বিভাগ, বিচার বিভাগ ও কারা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং এই দুই বিভাগের ব্যবস্থাপনায় প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। যেমন যে সকল কী বলে অপরাধীরা আর কি বলতে গেলে সাজাপ্রাপ্ত হয়ে আমাদের কারাগারগুলোতে আর কি যে বন্দি অবস্থা থাকে, তাদের আর কি বলতে গেলে ব্যয় নির্বাহের জন্য, এছাড়া আর কি বলতে বিচার বিভাগে আমাদের বিচার কার্য পরিচালনার জন্য অর্থাৎ আদালতগুলো বিচার কার্য পরিচালনার জন্য কিন্তু সরকারকে ব্যাপক পরিমাণে একটা অর্থ গুনতে হয়। এছাড়া রাজস্ব আদায়কারী বিভাগসমূহ রয়েছে, যেমন আয় বিভাগ, বাণিজ্য শুল্ক বিভাগ, আবগারি শুল্ক বিভাগ, ভূমি রাজস্ব বিভাগ প্রভৃতির ব্যয়ভার মেটানোর জন্য রাজস্বের একটা বিরাট অংশ ব্যয় করে। অর্থাৎ এখানে যে সকল কর্মকর্তা কর্মচারীরা কর্মরত রয়েছে তাদের বেতন ভাতা সহ আরও অন্যান্য যেসব আনুষঙ্গিক যে খরচগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু সরকার একটা বিরাট অংশ ব্যয় করে থাকে। আচ্ছা, এবার আমরা আসবো বৈদেশিক বিষয়াবলিতে। কি হচ্ছে? হ্যাঁ, হুম। বিদেশের সাথে সম্পর্ক স্থাপন, বহির্বিশ্বে বিদেশের ও জনস্বার্থে রক্ষার জন্য দূতাবাস প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য সরকারকে প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ ব্যাপারটা কেমন, যে আমরা যদি তাকাই যে আমাদের দেশের প্রত্যেকটা দেশেরই কিন্তু যে অন্য দেশের অভ্যন্তরে কিন্তু একটা করে দূতাবাস থাকে। অর্থাৎ নির্ধারিত দেশে কোনো একটা দেশের আর কি বলতে গেলে প্রতিনিধিত্ব স্বরূপ হিসেবে কিন্তু একটা দূতাবাস কাজ করে। যেমন আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই, আমাদের বাংলাদেশে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস রয়েছে, যেমন আমেরিকার দূতাবাস রয়েছে, ভারতের দূতাবাস রয়েছে, সেরকমভাবে কিন্তু আরও যে সকল স্বাধীন রাষ্ট্রগুলো রয়েছে তাদের কিন্তু দূতাবাস কিন্তু রয়েছে। সেরকমভাবে বাংলাদেশেরও কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলোতে কিন্তু তার দূতাবাস রয়েছে। তো এই দূতাবাসগুলো যেই কি বলে যে একটা বাইরের একটা রাষ্ট্রের মধ্যে, তো অনেক সময় হয় কি সে বাইরের সেই রাষ্ট্রে কিন্তু সরকারকে জমি কিনতে হইতে পারে বা ভাড়া দিতে হইতে পারে। তো এরকম বিভিন্ন রকম অর্থ ব্যয় কিন্তু সেই দূতাবাসগুলোর জন্য সরকারকে করতে হয় প্রতি বছর। এছাড়া অবসর ভাতা প্রদান এবং অন্যান্য সুবিধা, সরকারকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের অবসর ভাতা, যেটা আর কি আমরা পেনশন নামে চিনি, তো এই পেনশনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। আর সমাজ কল্যাণমূলক কার্যক্রম, সরকারকে প্রতি বছর সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এছাড়া আর কি বলতে গেলে অপ্রত্যাশিত ব্যয় রয়েছে। অপ্রত্যাশিত ব্যয়গুলো কি, যে আমাদের কিছু এমার্জেন্সি ফান্ড থাকে, যেমন বলতে গেলে যে এখন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপারটা তো আর কি বলে গিয়ে আসে না, ঠিক আছে না, একটা নির্ধারিত টাইম নেই যে বছর ওই সময় প্রাকৃতিক দুর্যোগ হবে। তো প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় হইতে পারে, বিশেষত বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বিভিন্ন রকম মহামারী, ঠিক আছে। তো এই সকল প্রাকৃতিক দুর্যোগ এবং জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রতি বছর বাংলাদেশ সরকারকে যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এছাড়াও যে অন্যান্য খাত রয়েছে, যেমন উপর উল্লেখিত খাতগুলো ছাড়াও আরও যেসব খাত রয়েছে, যেমন সচিবালয়, হিসাব নিরীক্ষা, জ্বালানি ও শক্তি, খনি উৎপাদন, নির্মাণ প্রভৃতি কাজে কিন্তু সরকারকে একটা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তো বাংলাদেশ সরকারকে প্রতি বছর উপযুক্ত খাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। অনেক নতুন নতুন খাত ও ব্যয়ের পরিমাণ প্রতি বছরই ক্রমশ বাড়ছে। তবে দেশের সামষ্টিক উন্নয়নের স্বার্থে সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করা উচিত। অর্থাৎ যে পরিমাণে আয় হচ্ছে সেই পরিমাণে কিন্তু ব্যয় করা উচিত। এখন যদি আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যায় তাহলে কিন্তু নেগেটিভ ক্যাশ ফ্লো হবে, আর নেগেটিভ ক্যাশ ফ্লো হওয়া মানে কিন্তু সরকার আলটিমেটলি লস চলতেছে।
তো লস চলা যাবে না, সরকারকে আর কি লাভ করতে হবে, কারণ সরকারকেও আর কি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো কাজ করতে লাগবে, ঠিক আছে, একটা নির্ধারিত পরিমাণ অর্থ সেখান থেকে জেনারেট করতেই লাগবে, তাহলে আর কি বলতে সব কিছু চলবে, নাহলে কিন্তু বছরকে বছর শুধুমাত্র শুল্কের পরিমাণই বাড়তে থাকে বা আমাদের আয় করার পরিমাণই বাড়তে থাকবে। তো এতক্ষণ আমরা পড়লাম সরকারের আয় এবং ব্যয়ের বিভিন্ন রকম উৎসের সম্পর্কে, অর্থাৎ সরকার কোন কোন খাতগুলো থেকে আয় করে থাকে এবং কোন কোন খাতগুলোতে ব্যয় করে থাকে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এবারে আমরা জানবো ব্যাংক সম্পর্কে জানবো, অর্থাৎ আমাদের বাংলাদেশে যে সকল ব্যাংক পরিচালিত, যে সকল ব্যাংক আর কি পরিচালিত হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করার প্রতিষ্ঠান। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনসাধারণ তাদের আয় বা উদ্ধৃত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। কোনো জমাকৃত অর্থ থেকে জনসাধারণ সুদ হিসেবে আরও আয় করে থাকে। ব্যাংক জনসাধারণের এই গচ্ছিত অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী এবং ঋণ গ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং এ ধরনের ঋণের উপর সুদ আদায় করে, এবং সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ নেয় তার ঋণ গ্রহীতাদের নিকট হতে ব্যাংক যে সুদ নেয় তার থেকে কম। অর্থাৎ সঞ্চিত যে অর্থটা ব্যাংকে আমরা রাখি সেখানে যে ব্যাংক যে সুদ দেয় তার আগে যারা ঋণ নেয় তাদের কাছ থেকে যে সুদটা নেয় সেখান থেকে কিন্তু কম। আর সুদের হারে এই পার্থক্য ব্যাংকের মুনাফা। ব্যাংক মূলত এই মুনাফার উপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে এবং এই কারণে ব্যাংককে ঋণের কারবারই বলা হয়। আচ্ছা, আমি যদি একটু ইজি করে ব্যাপারটা বুঝাই তাহলে ব্যাপারটা এমন হবে যে ব্যাংকে বেসিক্যালি হয় কি, ব্যাংকে কিন্তু দুই ধরনের মানুষজন যায়, যদি আমরা জেনারেলি বলি, আর অনেক ধরনের মানুষ যাইতে পারে। এক ধরনের যায় যাদের কাছে হয়তো অর্থ জমা রাখার জন্য, ঠিক আছে, কেউ হয়তো কোনো একটা উৎস থেকে অর্থ আয় করতেছে, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেই অর্থটা কিন্তু যেহেতু ব্যাংক একটা নিরাপদ জায়গা, ঠিক আছে, বাসা বাড়িতে রাখলে বা অন্য কোনো জায়গায় রাখলে হয়তো দেখা যায় যে কী বলে যে চুরি হয়ে যেতে পারে বা হারা যেতে পারে বা যে কোনো সময় ঝামেলা হতে পারে। আর ব্যাংকে যেহেতু টাকা জমা রাখলে সে টাকার উপর থেকে কিন্তু একটা ইন্টারেস্ট প্রদান করে বা একটা কী বলে যে সুদ দেয়, ঠিক আছে, সেই জন্য কিন্তু ধীরে ধীরে কিন্তু টাকার পরিমাণটা বাড়ে ব্যাংকে রাখলে। তো অনেকে এই কথা চিন্তা ভাবনা করেও কিন্তু ব্যাংকে গিয়ে টাকা জমা রাখে। আবার ব্যাংক আবার আরেক শ্রেণী যায় কি, যারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে চায়, ঠিক আছে, অর্থাৎ এক শ্রেণী যায় টাকা জমা রাখতে, আরেক শ্রেণী যায় টাকা ধার নিতে। ঋণ ব্যাপারটা কি, আলটিমেটলি টাকা ধার। এই যারা ঋণ নেয় তাদের কাছ থেকে কিন্তু সরকার একটা সুদ নেয়, আর যারা টাকা জমা রাখে তাদের কিন্তু সরকার একটা সুদ দেয়। তো এই যারা টাকা ধার নেয় ব্যাংক থেকে বা ঋণ গ্রহণ করে, তো তাদের কাছ থেকে কিন্তু ব্যাংক একটা চড়া সুদ নেয়, একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের সুদ নেয়। আর যাদেরকে আর কি যারা টাকা জমা রাখে তাদের কিন্তু একটা মোটামুটি কম অ্যামাউন্টের একটা সুদ তাদেরকে কিন্তু রিটার্ন হিসেবে দেয়। তো এই মাঝখানে যে সুদের কম বেশির যে পার্থক্যটা, এইখান থেকে কিন্তু ব্যাংক আসলে আয় করে থাকে এবং এভাবে কিন্তু ব্যাংক পরিচালিত হয় এবং তাই ব্যাংকে আর কি মূলত ঋণের কারবারই বলা হয়। এবার আমরা জানবো ব্যাংকের শ্রেণীভাগ সম্পর্কে। তো ব্যাংক প্রধানত 3 শ্রেণীতে ভাগ করা হয়। সেটা হলো যে বলতে গেলে কেন্দ্রীয় ব্যাংক, একটা হলো বাণিজ্যিক ব্যাংক, আর একটা হলো কি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। তো কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক হলো বলতে গেলে দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক কী করে, দেশের অভ্যন্তরে যত ধরনের ব্যাংক রয়েছে, সেটা হলো কিছু সরকারি ব্যাংক হইতে পারে বা বেসরকারি ব্যাংক হইতে পারে বা বাণিজ্যিক ব্যাংক হইতে পারে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হতে পারে বা বিশেষ কিছু কারণে আর কি প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক হইতে পারে। তো সবগুলোর প্রধান হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হলো তাদের রেগুলেটরি প্রতিষ্ঠান, যে কেন্দ্রীয় ব্যাংক আর কি বলতে গেলে নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক আর কি কত পরিমাণ আর কি সুদ দেবে, কোন ব্যাংক আর কি বলতে গেলে কত পরিমাণ অর্থ রাখবে, অর্থাৎ দেশের টোটাল যে অর্থ বাজারটা রয়েছে, মুদ্রার ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এবং তত্ত্বাবধান করে থাকে। এবং এই কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু একমাত্র কাগজি মুদ্রা প্রচলন করার অধিকারটা রাখে, অর্থাৎ অন্য কোনো ব্যাংক চাইলেই কিন্তু কাগজি মুদ্রা প্রচলন করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু নির্ধারণ করে যে দেশে কী পরিমাণ কাগজি মুদ্রা থাকবে এবং কী পরিমাণ কাগজি মুদ্রা থাকবে না। তো এটা আর কি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপার। আর বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম সবাই জানি, বাংলাদেশ ব্যাংক। আর এই ব্যাংকে কিন্তু সরকারের প্রতিনিধি এবং আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করতে, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে এবং সরকারকে বিভিন্ন ধরনের আয় ব্যয় করতে গেলে এবং বিভিন্ন বিনিয়োগে কিন্তু সরকারকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক পরামর্শদাতা হিসেবে কাজ করে থাকে। আর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যে থাকে তাকে আর কি আমরা চিনি কি গভর্নর হিসেবে। তো বাণিজ্যিক ব্যাংক এবার, তো বাণিজ্যিক ব্যাংক সমূহ বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে থাকে। আমরা একটু আগে যেটা শুনলাম যে ব্যাংকের ধারণার সময় যে ব্যাংক আর কি কী করে, যে যারা ঋণ নিতে চায় তাদেরকে ঋণ প্রদান করে, ঠিক আছে, অর্থাৎ যারা ধার নিতে চায় তাদেরকে ধার দেয় এবং একটা নির্ধারিত সময়ের পর সে ধারটাকে আর কি ফেরত দিতে লাগে এবং যেই পরিমাণ অর্থ ধার নেয় তার বেশি পরিমাণ অর্থ তাকে ফেরত দেওয়ার লাগে। এই বেশি পরিমাণ যে অর্থটা সেটাকে আর কি কিন্তু সুদ বলে এবং এই সুদের উপর ভিত্তি করে কিন্তু ব্যাংক টিকে থাকে। তো বাণিজ্যিক ব্যাংক সমূহের বা বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্প মেয়াদী ঋণ প্রদর্শন করে, অর্থাৎ আমাদের যে সকল বাণিজ্যিক ব্যাংক রয়েছে সেগুলো আর কি দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য দেশের সাধারণ উদ্যোক্তা তাদেরকে কিন্তু আর কি ঋণ প্রদান করে থাকে। যেমন আমাদের সোনালী ব্যাংক রয়েছে, জনতা ব্যাংক রয়েছে, অগ্রণী ব্যাংক রয়েছে, রূপালী ব্যাংক, উত্তরা ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামিক, এরকম বিভিন্ন রকম ব্যাংক রয়েছে। তো এই ব্যাংকগুলোর মধ্যে কিছু কিছু রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আবার কিছু কিছু রয়েছে বেসরকারি উদ্যোগে কী বলে প্রতিষ্ঠিত হওয়া ব্যাংক।
এরপর আমরা জানি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে। বিশেষ লক্ষ্য অর্জনে আমাদের দেশে কতিপয় ব্যাংক প্রতিষ্ঠিত হচ্ছে। এই ব্যাংক সমূহকে বলে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। যেমন শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক, কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংক, গৃহ নির্মাণ ঋণ মঞ্জুরের জন্য গৃহ নির্মাণ ঋণদান সংস্থা, সমবায় কার্যক্রমে ঋণদান ও জনগণকে সমবায় মনোভাব করার লক্ষ্যে সমবায় ব্যাংক, দরিদ্র জনসাধারণকে ক্ষুদ্র ঋণ প্রদানের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক। তো এরকম আর কি বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অর্থাৎ চাহিদা অনুযায়ী কিন্তু ব্যাংকগুলো আর কি হয়েছে। অর্থাৎ বিভিন্ন চাহিদার জন্য বিভিন্ন রকম ব্যাংক রয়েছে আমাদের দেশে। এর আর কি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নামে পরিচিত। আচ্ছা, এবার আমরা জানবো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে। আমরা উপরে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংখ্যা পড়লাম সেটার কার্যাবলী সম্পর্কে আমরা জানবো। তো অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসায় বাণিজ্যের প্রাণী হলো বাণিজ্যিক ব্যাংক। আমরা জানি যে কোনো একটা দেশের কি বলে যে উন্নয়নের জন্য এবং দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবসা বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অর্থাৎ কোনো দেশের ব্যবসা বাণিজ্য অর্থাৎ শিল্প কারখানা যত পরিমাণে উন্নত, সেক্ষেত্রে কিন্তু সে দেশের অর্থনীতি চাওয়া কিন্তু তত বেশি সচল। তো এক্ষেত্রে কিন্তু শিল্প ব্যবসা এগুলোকে সচল রাখতে গেলে কিন্তু আর কি বলতে তাই ব্যাংকে শরণাপন্ন হতে হয়, যেহেতু একটা টাকার ব্যাপার, ঠিক আছে, যেহেতু একটা ক্যাশ ফ্লোর ব্যাপার, সেজন্য কিন্তু ব্যাংকে শরণাপন্ন হতে হয়। তো বাণিজ্যিক ব্যাংকগুলো এই ক্ষেত্রে একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। এবং ব্যাংকের আমানত সাধারণত 3 প্রকার হয়: চলতি, সঞ্চয় এবং স্থায়ী আমানত। এই আমানত ব্যাপারটা কেমন যে আমরা যে একটু আগে জানে আসলাম যে জনসাধারণ কিন্তু ব্যাংকে টাকা জমা রাখে, এই টাকাটাই আর কি বলতে গেলে আমানত। তো ব্যাংক আর কি প্রধান যে কাজটা হলো কি জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা বা জনসাধারণের কাছ থেকে টাকাটা সংগ্রহ করা, যাতে পরবর্তীতে এই টাকাটা যারা ব্যবসা করবে বা যারা উদ্যোক্তা, যারা আর কি ঋণ নিতে আগ্রহী, তাদেরকে আর কি বলতে গেলে ঋণ হিসেবে বা ধার হিসেবে দিতে পারে, এবং সেখান থেকে যাতে সরকার একটা মুনাফা করতে পারে, এবং সেটা আর কি সরকারের আয়ের প্রধান উৎস। তো আমরা জানলাম যে ব্যাংকের আমানত প্রথমত 3 প্রকার হয়: একটা চলতি আমানত, একটা সঞ্চয় আমানত এবং একটি স্থায়ী আমানত হয়। চলতি আমানতের গচ্ছিত অর্থ যে কোনো সময় তোলা যায়, অর্থাৎ এই আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে কোনো সুদ প্রদান করে না। চলতি আমানত থেকে সপ্তাহে 1 বা 2 বার অর্থ উত্তোলন করা যায়, এর জন্য ব্যাংক আমানতকারীকে অল্প সুদ প্রদান করে। আর যে আমানত একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তোলা যায় তাকে স্থায়ী আমানত বলে। স্থায়ী আমানতের জন্য আমানতকারীকে উচ্চ হারে সুদ প্রদান করা হয়। ব্যাপারটা কেমন যে যেটা তোমার চলতি হিসাবের জন্য মানে ব্যাংক আমানতকারীকে কোনো সুদ প্রদান করে না। মনে করো যে তুমি ব্যাংকে টাকা জমা রাখবা, ঠিক আছে, তুমি চলতি হিসাব খুললা, ঠিক আছে, এই চলতি হিসাবের জন্য কিন্তু ব্যাংক তোমাকে কোনো এক্সট্রা করে কোনো সুদ প্রদান করবে না। আর যদি তুমি সঞ্চয় আমানত রাখো, অর্থাৎ তুমি একটা সঞ্চয়ের উদ্দেশ্যে কিন্তু রাখতেছো, ঠিক আছে, তোমার একটা টার্গেট থাকে, সঞ্চয় আমানতের টার্গেট থাকে সঞ্চয়ের জন্য। তো সেই সঞ্চয়ের জন্য কিন্তু একটা নির্ধারিত সময়ের পর কিন্তু টাকাটা তুলতে লাগে, এবং সপ্তাহে 1 বা 2 বারের বেশি টাকা তোলা যায় না, এবং এই জন্য ব্যাংক আমানতকারীকে অল্প পরিমাণে সুদ দিয়ে থাকে। আর স্থায়ী আমানত যেটা, অর্থাৎ একটা নির্ধারিত সময়ের জন্য কিন্তু টাকাটা ব্যাংকের কাছে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ব্যাংকের আরও সুবিধা হয় যে টাকাটা কী হবে আর কি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারে, বা অন্য কোনো কী বলে যে উদ্যোক্তাকে আর কি ধার দিতে পারে বা ঋণ দিতে পারে। তো এই কারণের জন্য কিন্তু স্থায়ী আমানতে বলতে গেলে সুদের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। অর্থাৎ স্থায়ী আমানতটা কি, যদি আরেকবার বলি, একটা নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর, এটা বিভিন্ন রকম হতে পারে: 1 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি, 3 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি। তো এরকম মেয়াদের জন্য একটা টাকা আর কি বলতে গেলে ব্যাংকে জমা রাখা হয়, যেটাকে আর কি স্থায়ী আমানত বলা হয় বা ফিক্সড ডিপোজিট বলা হয়। তো ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে কিন্তু একটা ভালো পরিমাণে সুদ কিন্তু ব্যাংক প্রদান করে থাকে, যেটা কিন্তু চলতি আমানতে কোনো সুদ প্রদানই করে না, এবং সঞ্চয় আমানতে কিন্তু অল্প পরিমাণে সুদ প্রদান করে থাকে। কারণ এগুলো তাকে বলতে গেলে ব্যাংকের লাভের জায়গাটা কিন্তু খুবই কম, কারণ ব্যাংক যেহেতু আমরা জানি যে ব্যাংক আর কি বলতে গেলে মুনাফার উপরে টিকে থাকে, এবং মুনাফার কারবারই বলা হয় ব্যাংকে। তো এখানে আর কি ব্যাংক সেভাবে মুনাফা করতে পারে না। যদি একটা বড় সময় ব্যাংকে টাকা জমা রাখে, তাহলে কিন্তু ব্যাংক সেখান থেকে ভালো মুনাফা করতে পারে। আর ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ হিসেবে প্রদান করে থাকে, যেটা আর কি বললাম একটু আগে। তো ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে সাধারণত মূল্যবান সম্পত্তি বন্ধক রেখে এই কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো প্রধানত স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে, কিন্তু বর্তমানে চাহিদার প্রেক্ষিতে মধ্যমেয়াদী ও ক্ষেত্র বিশেষে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আবার বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে। কাউকে আর কি স্বল্পমেয়াদী ঋণ প্রদান করা হয়, কাউকে আর কি বলতে গেলে মধ্যমেয়াদী ঋণ প্রদান করা হয়, কাউকে আর কি দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা হয়। তো এই ঋণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখে ব্যাংক, এবং যেটা সব ব্যাংকই করে থাকে, সেটা আর কি বলতে গেলে তাদের কাছ থেকে কোনো মূল্যবান সম্পত্তি বন্ধক রাখে। সেটা জমি জমা হইতে পারে, কারো বাড়ি হইতে পারে, বা কারো প্রতিষ্ঠান হইতে পারে। তো সেই সম্পত্তিটা ব্যাংকের কাছে বন্ধক রেখে আর কি বলতে গেলে সেখান থেকে আর কি তার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাংক ঋণ প্রদান করে। অর্থাৎ মনে করো তোমার কাছে একটা সম্পত্তি আছে, ঠিক আছে, তুমি সেটাকে ব্যাংকের কাছে বন্ধক রাখবা। তো ব্যাংক সে সময় যেই জিনিসটা হিসাব করে, সেই সম্পত্তিটার বর্তমানে বাজার মূল্য কী, বর্তমান যে বাজার মূল্য সেটার উপর হিসাব করে কিন্তু ব্যাংক একটা পরিমাণ অর্থ তোমাকে আর কি ঋণ প্রদান করবে। এই কাজটা কী কারণে করা হয়? কাজটি যেহেতু আর কি বলতে গেলে টাকা পয়সার হিসাব, ঠিক আছে, প্রথম সহজ হিসাব টাকা পয়সার হিসাব। এবং এই ক্ষেত্রে আর কি অনেক সময় দেখা যায় যেহেতু মূলত বাণিজ্যের উদ্দেশ্যে কিন্তু বলতে গেলে মানুষজন আর কি ঋণ নিয়ে থাকে। তো ব্যবসা বাণিজ্যে যেমন একদিকে লাভ আছে, সেরকম কিন্তু লসেরও কিন্তু সুযোগ রয়েছে, ঠিক আছে। তো যাতে
কোনোভাবে আর কি যাতে ব্যাংকের কোনোভাবে আর কি লস হয়ে না হয়ে যায়, সেজন্য কিন্তু আর কি একটা সম্পত্তি বন্ধক রাখা হয়। অর্থাৎ কোনো কারণে যদি কোনো ঋণ গ্রহীতা যদি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে না পারে, বা যে পরিমাণ টাকাটা বা ঋণটা আর কি ব্যাংক থেকে গ্রহণ করছে সেটা যদি ফেরত দিতে না পারে, সে সময় কিন্তু আর কি বলতে গেলে কী করা হয়, যে যেই সম্পত্তিটা আর কি বলতে গেলে ব্যাংক রয়েছে সেটা কিন্তু ব্যাংক নিজের নামে করে নেয়, অর্থাৎ ব্যাংক সেটা দখল করে নেয়। এই আর কি বলতে গেলে ব্যাপারটা। অর্থাৎ কোনো কিছু আর কি বন্ধক রেখে একটা ঋণ নেওয়া হয়, এবং সময়ের মধ্যে আর কি যদি সেই ঋণটা পরিশোধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু পুনরায় আর কি সেই সম্পত্তি কিন্তু ব্যাংক সেই ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে আর কি ফেরত দিয়ে থাকে। আর যদি না করতে পারে তাহলে কিন্তু ব্যাংক সেটা আর কি নিজেদের সম্পত্তি হিসেবে দখল করে নেয়। এই আর কি বলতে গেলে ব্যাপারটা এখানে যে সাইকেলে চলে। আর বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কি বলা যায় অন্যতম কাজ, যেমন কাগজি নোট প্রচলন করার ক্ষমতা কেবলমাত্র কেন্দ্রীয় ব্যাংকের থাকলেও বাণিজ্যিক ব্যাংকসমূহ চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারী ঋণপত্র ইত্যাদি বিভিন্ন বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে। উন্নত দেশগুলোর অধিকাংশ লেনদেনই কিন্তু এসব বিনিময়ের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এখানে যদিও আর কি কাগজি আর কি বলতে গেলে কাগজের নোট আর কি নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু এছাড়াও বলতে গেলে ব্যাংক সমূহের কিন্তু স্বতন্ত্রভাবে চেক প্রদান করার ক্ষমতা রয়েছে, এছাড়া ব্যাংক ড্রাফট প্রদান করার ক্ষমতা রয়েছে, এছাড়া হুন্ডি, এছাড়া বিভিন্ন ধরনের ঋণপত্র, ঠিক আছে, বা সঞ্চয়পত্র, এগুলো কিন্তু প্রদান করার ক্ষমতা কিন্তু ব্যাংকের রয়েছে। বাট্টা বা ডিসকাউন্ট ধার্য করে বিভিন্ন বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। মেয়াদোত্তীর্ণ হওয়ার পূর্বেই টাকা প্রয়োজন হলে বিভিন্ন বিনিময় বিলের মালিক বাণিজ্যিক ব্যাংক থেকে উক্ত বিল ভাঙিয়ে নগদ টাকা পেতে পারেন। এ কাজে ব্যাংক প্রচুর মুনাফা অর্জন করে। বাণিজ্যিক ব্যাংক অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতাদের দেনা পাওনা নিষ্পত্তি দিতে সাহায্য করে, এবং বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের অধিকাংশ কাজ কিন্তু পরিচালিত হয় দেশের মধ্যে। আর বাণিজ্যিক ব্যাংক নিরাপদ এবং দ্রুত টাকা স্থানান্তর করে। এইসব ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ভ্রমণকারীর চেক, টেলিগ্রাফিক ট্রান্সফার প্রভৃতি উপায় কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে অর্থ জনগণকে প্রেরণ করতে পারে। বাণিজ্যিক ব্যাংকের কি বলে এই অর্থনৈতিক ব্যবস্থাটা অনেক গুরুত্বপূর্ণ। নিরাপদ কেন? কারণ এখানে আর কি বলতে গেলে অনেক সময় দেখা যায় যে সরাসরি কিন্তু অর্থের কোনো সম্পর্ক থাকে না। অর্থাৎ হয়তো মনে করো যে তুমি ঢাকায় আছো, তোমার আর কি একটা কোনো কারণে একজনকে টাকা দেওয়ার কথা, যে আর কি চট্টগ্রামে অবস্থান করতেছে, তো সেক্ষেত্রে কিন্তু যে পে অর্ডারের মাধ্যমে বা অন্য কোনোভাবে দেখা যায় চেক প্রদানের মাধ্যমে কিন্তু সেই অর্থটা কিন্তু তাকে ট্রান্সফার করে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে আর কি বলতে গেলে যে ক্যাশ টাকার কিন্তু বলতে গেলে এখানে ব্যাপার থাকে না, অর্থাৎ ব্যাংক থেকে ব্যাংকের মধ্যে কিন্তু অর্থটা কিন্তু চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা নিরাপদভাবে ট্রানজ্যাকশন হচ্ছে, কারণ এটা কিন্তু পসিবিলিটিস থাকেই যায় যে হয়তো সেই টাকাটা স্থানান্তরের সময় আর কি কোনোভাবে হয়তো হারাইতে পারে, চিন্তা হতে পারে, বা অন্য যে কোনো পরিমাণ আর কি বলতে গেলে ক্ষতির সম্মুখীন হতে পারে। বাট সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রিস্ক কোনোভাবেই থাকে না, অর্থাৎ শতভাগ নিরাপদ। অর্থাৎ টাকা যে আর কি পাবে তার কাছে কিন্তু সরাসরি চলে যাবে। তো এই জন্য কিন্তু ব্যাংকিং ব্যবস্থাটা আর কি বলতে গেলে নিরাপদ। এছাড়া বাণিজ্যিক ব্যাংক পূর্বোক্ত কার্যবলী ছাড়াও গ্রাহকের সুবিধার্থে বিভিন্ন ধরনের প্রতিনিধি ভাড়া সহ আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আরও বলতে গেলে বন্ড, স্টক, শেয়ার, এগুলোর আর কি যে ডিবেঞ্চার ক্রয় বিক্রয় ইত্যাদি করে থাকে। তাছাড়া গ্রাহকদের বাড়ি ভাড়া, আয়কর, বিমার প্রিমিয়াম, টেলিফোন ও বিদ্যুৎ বিল প্রভৃতি পরিশোধে কিন্তু সহায়তা করে। এখন কিন্তু আমাদের বিদ্যুৎ বিল বা অন্যান্য যে কোনো বিল কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারি। এছাড়া বলতে গেলে ব্যাংক কিন্তু লকার সিস্টেম রয়েছে ব্যাংকের মধ্যে, সেখানে কিন্তু লকারের মধ্যে মূল্যবান অলংকার, সোনাদানা যে কোনো কিছু হতে পারে, বা দলিলপত্র কিন্তু ইত্যাদি কিন্তু নিরাপদে গচ্ছিত রাখা যায়। তো এই ছিল বাণিজ্যিক ব্যাংকের কাজ। এবার আমরা জানবো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে। তো আমরা অলরেডি কেন্দ্রীয় ব্যাংকের একটা কার্যাবলী সম্পর্কে আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক আর কি কাগজি মুদ্রাটা সেটার প্রচলন করে এবং নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অর্থনৈতিক যে টোটাল ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক আর কি মূলত বলা হয় কি ব্যাংকের ব্যাংক, অর্থাৎ আমরা যে ব্যাংকগুলো ব্যাংক বলতে যা চিনি আর কি, যেমন আমরা যে আমাদের হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিনি বা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে চিনি, তো সেই ব্যাংকগুলোর আর কি বলতে গেলে যে ব্যাংক সেটাই কেন্দ্রীয় ব্যাংক। তো দেশে কাগজি মুদ্রার প্রচলন এবং মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রাই দেশের বিহিত মুদ্রা। এই মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য যাতে স্থিতিশীল থাকে তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপরে ন্যস্ত থাকে। কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের ব্যাংক, এবং সরকারের প্রতিনিধি হিসেবে এই ব্যাংক বিনা খরচে বিভিন্ন উৎস থেকে আর কি সরকারের পাওনা আদায় করে এবং বিভিন্ন খাতে সরকারের দেনা পরিশোধ করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব নিকাশ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এ ব্যাংক সুদ ছাড়া সরকারের অর্থ জমা রাখে এবং প্রয়োজন বোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শ প্রদান করে। অর্থাৎ ব্যাংক সরকারের যে অর্থটা জমা রাখে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সুদ প্রদান করে না। আর কেন্দ্রীয় ব্যাংক হলো সকল ব্যাংকের ব্যাংক, যেমনটা বললাম। অন্যান্য ব্যাংকে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বহুলাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। অর্থাৎ আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে কিন্তু একটা ক্ষমতা থাকে, সেটা হলো যে ঋণ দানের ক্ষমতা, ঠিক আছে।
তো অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক চাইলে কিন্তু যে কোনো উদ্যোক্তাকে কিন্তু ঋণ দান করতে পারে। এখন ব্যাপারটা পরিমাণটা সব কিছুর কিন্তু একটা নির্ধারিত পরিমাণ থাকে, ঠিক একটা লিমিট থাকে। এই লিমিটটা কতটুকু হবে সেই লিমিটটা কিন্তু নির্ধারণ করে দেয় আমাদের কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে কিন্তু যে আমরা যেটা জানলাম যে সকল প্রকার ব্যাংকে, সেটা সকল প্রকার বাণিজ্যিক ব্যাংকে কিন্তু একটা নির্ধারিত পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, একটা মূলধনের নির্দিষ্ট অংশ। তো কেন্দ্রীয় ব্যাংক এইটা জমাটার পরিমাণ হ্রাস বৃদ্ধি করার কি নিয়ন্ত্রণ করে, যে কোন ব্যাংক আর কি কত পরিমাণ আর কি ঋণ কোনো কাউকে দিতে পারবে। ঋণ নিয়ন্ত্রণ করা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ দেশের মোট মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত। অতিরিক্ত ঋণ সৃষ্টির কারণে দেশের মোট অর্থের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে দেশের মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। আর কেন্দ্রীয় ব্যাংক দেশের মোট মুদ্রার চাহিদা এবং যোগানের মধ্যে যথাসম্ভব সমতা বিধান করে স্থিতিশীলতা রক্ষার কাজে সহায়তা করে। ব্যাপারটা কি, যাতে দেশের মধ্যে মুদ্রাস্ফীতি দেখা না যায় সেজন্য কিন্তু আর কি বলতে গেলে ক্যাশ ফ্লোটা কিন্তু আর কি নিয়ন্ত্রণ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই কাজটাই কিন্তু আর কি কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এছাড়া মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকই গ্রহণ করে থাকে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আর্থিক সংকটের সম্মুখীন হয়, তখন অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণে ব্যর্থ হয়, তখন বাধ্য হয়ে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়। এমত অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে থাকে এবং আর্থিক সংকটের হাত থেকে রক্ষা করে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয়। অর্থাৎ যেমন ব্যক্তি পর্যায়ে বা বাণিজ্য বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেমন আমাদের ঋণ গ্রহণের যেমন একটা প্রয়োজন হয়, ঠিক আছে, ঠিক তেমনিভাবে কিন্তু যে ব্যাংকদেরও আর কি অনেক সময় ঋণ গ্রহণের কী বলা যে পরিস্থিতি ক্রিয়েট হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকদের যদি কোনো কারণে ঋণ নেওয়ার আর কি পরিস্থিতি ক্রিয়েট হয়, বা ব্যাংক যদি কোনো কারণে যদি ঋণের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ঋণ প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনার ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে। দৈনন্দিন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত চেক আদান প্রদানের ফলে বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে দেনা পাওনা সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্তঃব্যাংক দেনা পাওনা মিটিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে। অর্থাৎ আমরা যদি জেনে থাকি যে আমাদের যেহেতু প্রত্যেক দেশের মুদ্রার মান কিন্তু সমান না, ঠিক আছে, যে বাংলাদেশের মুদ্রার মান যতটুকু তার তুলনায় কিন্তু দেখা যায় যে থাইল্যান্ডের মুদ্রার মান কম। আবার বলতে গেলে যে বাংলাদেশের মুদ্রার মান যা, তার থেকে ভারতের মুদ্রার মান বেশি। বাংলাদেশের মুদ্রার মান যা, তার থেকে পাকিস্তানের মুদ্রার মান কম। বাংলাদেশের মুদ্রার মান যা, তা থেকে ব্রিটিশ পাউন্ড বা ডলার, আমেরিকান, সেক্ষেত্রে কিন্তু মুদ্রার মান কিন্তু আরও অনেক বেশি। তো এই যে বিনিময়ে যে রেটটা কতটুকু হবে, এই বিনিময় রেট বা বিনিময় হারটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। এটা কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন রকম বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, জাতীয় বাজেট প্রণয়নে সাহায্য করাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। উপযুক্ত কাজ কেন্দ্রীয় ব্যাংক আরও কতগুলো কাজ সম্পন্ন করে থাকে, যেমন নির্দেশে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করা, স্বর্ণ, রৌপ্য, মূল্যবান ধাতু, উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা, এইরকম প্রভৃতি ধরনের কাজও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিন্তু করে থাকে। এবার দারিদ্র্য বিমোচন ও স্বকর্মসংস্থানে বিভিন্ন ব্যাংকের ভূমিকা। স্বকর্মসংস্থান বলতে বোঝায় স্বাধীনভাবে একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে নিজ উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনের ক্ষেত্রে নিয়োজিত থাকা। অর্থাৎ সহজ কথায় বলতে যাদেরকে আমরা উদ্যোক্তা হিসেবে চিনি তাদের কথা এখানে বলা হয়েছে। বাংলাদেশে প্রতি বছর শ্রমবাজারে প্রায় 20 থেকে 25 লক্ষ নতুন কর্মক্ষম মানুষ প্রবেশ করছে। এইসব মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিম্ন এসব ব্যাংকের ভূমিকা আলোচনা করা, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক। স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশ অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই ব্যাংকের হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী বিভিন্ন রকম ঋণ প্রদান করে থাকে। হালের বলদ, তারপর বলতে গেলে বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানি সেচের জন্য শক্তিচালিত পাম্প, গভীর অগভীর নলকূপ, এরকম যে সকল কর্মকাণ্ডগুলো রয়েছে বা যে সকল ইকুইপমেন্টগুলো রয়েছে যেগুলো আর কি কৃষিকাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই সকল ক্রয়ের জন্য আর কি বলতে গেলে কৃষি ব্যাংক বিভিন্ন রকম ঋণ প্রদান করে থাকে। আর বর্তমানে কৃষি কার্য ছাড়াও হাঁস মুরগি পালন, মৎস্য উৎপাদন, গুটি পোকার চাষ, ফলের চাষ, ফুলের চাষ, কুটির শিল্প, অর্থাৎ কৃষি খাতের মধ্যে যা কিছু অন্তর্গত রয়েছে, এই সকল শিল্পগুলো বা এই সকল কাজের জন্য নিয়োজিত হওয়ার জন্য কিন্তু কৃষি ব্যাংক ঋণ প্রদান করে থাকে। এরপর যদি আমরা যাই যে কৃষি ব্যাংক ছাড়াও কিন্তু বলতে গেলে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, তো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও রূপালী ব্যাংকসমূহ স্ব কৃষি ও পল্লী উন্নয়ন ঋণ কর্মসূচিও কিন্তু পরিচালনা করে থাকে। অর্থাৎ আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রয়েছে অন্যান্য, যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রূপালী ব্যাংক, তো এগুলো কিন্তু নিজেদের কিন্তু একটা করে যে কৃষি ঋণ কর্মসূচি রয়েছে। তো এর মাধ্যমে কিন্তু তারা কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর উদ্দেশ্যে কিন্তু তাদের দারিদ্র্য নিরসনের উদ্দেশ্যে ক্ষুদ্র পরিমাণে ঋণ দান কর্মসূচি পালন করে থাকে। তো পল্লী ও কৃষিখাতে ঋণ আর কি বলতে গেলে
বার্ষিক ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার 25% দরিদ্র বিমোচনের জন্য নির্ধারিত রাখা হয়। অর্থাৎ কৃষি ও পল্লী ঋণ যা খাতে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের যে বার্ষিক ঋণ বিতরণ একটা লক্ষ্যমাত্রা থাকে, অর্থাৎ সরকারের একটা, অর্থাৎ এই কৃষি ব্যাংকগুলোর আর কি, বা টোটাল যেই বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তাদের কিন্তু বলতে গেলে একটা লক্ষ্যমাত্রা থাকে যে এবছর এত পরিমাণ ঋণ আর কি বলতে গেলে দেওয়া হবে। তো তার আর কি 25% কিন্তু এই দারিদ্র বিমোচনের জন্য নির্ধারিত রাখতে হয়। অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তা বা বলতে গেলে কৃষিজীবী যারা আছে তাদের জন্য কিন্তু, বা পল্লী উন্নয়ন ঋণের জন্য এগুলো রাখা হয়। এটা পরিমাণটা 25%। আর বেসরকারি সংস্থা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে এই ঋণ সরবরাহ করা হয়। এক্ষেত্রে ব্যাংকসমূহের নিজস্ব কর্মসূচি রয়েছে। এই পরবর্তীতে আমরা আসি গ্রামীণ ব্যাংক সম্পর্কে। গ্রামীণ ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। এটি পল্লীর ভূমিহীন নারী ও পুরুষের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাংক হিসেবে এটি পরিচিত। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দরিদ্র পুরুষ ও নারীদের বিনা জমানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে এবং গ্রামীণ মহাজনদের শোষণ থেকে গরিব মানুষকে রক্ষা করার জন্য মহান ব্রত নিয়ে এই ব্যাংকের অগ্রযাত্রা। এই ব্যাংক গ্রামের বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে। এবং আমরা সবাই জানি যে গ্রামীণ ব্যাংক এর প্রতিষ্ঠাতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি কিন্তু 2006 সালে এই জন্য আর কি নোবেল পুরস্কার পান শান্তিতে। তো এই ছিল আজকে টোটালি আলোচনা, যে আজকে আমরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানলাম, সরকারের আয়ের উৎস এবং ব্যয়ের উৎস সম্পর্কে জানলাম। তো পরবর্তী ক্লাসে আবার তোমার সঙ্গে দেখা হবে।